ডিয়ার ভিউয়ার্স, আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে দলবদল। দলবদল এই ভোটের রাজনীতিতে গণতন্ত্রে দলবদল সব দেশেই আছে। যে পৃথিবী জোড়া যে গণতন্ত্রের পাহারাদারি করে, যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইউএসএ, তাদের দলবদলের বিষয় দেখা যাক। তাদের দুই দলের মধ্যে দলবদল, ডেমোক্রেটিক পার্টি আর হচ্ছে রিপাবলিকান পার্টি। তাই দলবদলের উদাহরণ হচ্ছে তুলসী গাবার্ড, যিনি হিন্দু ধর্মাবলম্বী কিন্তু ভারতীয় বংশোদ্ভূত নন, তিনি ইউরোপীয় বংশোদ্ভূতই আর কি। এবং তিনি আগে ডেমোক্র্যাট ছিলেন, তার বাবাও ডেমোক্র্যাট ছিল, কিন্তু তারা সপরিবারে সবাই এখন রিপাবলিকান দলের, অর্থাৎ ট্রাম্প যে দল থেকে জিতেছেন সেই দলের সদস্য হয়েছেন। তুলসী গাবার্ড 22 সাল পর্যন্ত ডেমোক্র্যাট সদস্য ছিলেন। তুলসী গাবার্ড কি কি দলে ছিল, কি কি গুরুত্বপূর্ণ কার্যক্রম করেছে সেটি আলোচনার বিষয় নয়। আজকে আলোচনার বিষয় হচ্ছে দলবদল। স্বভাবত কারণেই তার দলবদলের কথাটি বলবো, এবং এই দলবদলের ফলে ট্রাম্পের দলে আসায় তিনি বড় একটি দায়িত্বের প্রাইজ পোস্টিং পাচ্ছেন। সেটি হচ্ছে ডাইরেক্টর অফ স্পাই এজেন্সিস, 18টি গোয়েন্দা সংস্থার প্রধান তিনি হচ্ছেন আর কি। এবং আরেকটি ব্যক্তিত্ব বলতে হয়, যিনি প্রস্তাবিত জেডি ভ্যান্স, যিনি ডেমোক্রেটিক না হলেও যিনি সামনে উপরাষ্ট্রপতি হতে যাচ্ছেন, জেডি ভ্যান্স, তিনি ডেমোক্রেটিক না হলেও তিনি ডেমোক্রেটদের অনেক কাছাকাছি ছিলেন। তিনি ট্রাম্পকে বলতেন মূর্খ, ট্রাম্পকে বলতেন তিনি হচ্ছেন আমেরিকান হিটলার, কিন্তু সেই ট্রাম্প অনেক কাছাকাছি চলে গেলেন এবং তিনি আজকে রিপাবলিকান দলের পক্ষ থেকে আজকে আমেরিকা যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি হতে চলেছেন। এবার বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে চোখ ফেরানো যাক। মোয়াজ্জেম হোসেন, তিনি পূর্বে আওয়ামী লীগে ছিলেন, তো এখন বিএনপিতে তিনি খুব বড় নেতা। এবার যারা ছাত্র অবস্থায় আছে তাদের দিকেও লক্ষ্য করা যাক। খুব নাম হয়েছে ছেলেটির। এই যখন জুলাই আগস্ট আন্দোলন হচ্ছিল, জুলাই আগস্ট আন্দোলনের সময় তারা ছাত্র সংগঠনগুলির মধ্যে সমন্বয়ক ছিলেন, হয়তো তারা রাজনৈতিক দলের সঙ্গেও সমন্বয় করেছেন। সেই সার্জিস আলম ছেলেটি, ভালো বললে বলিয়ে কইয়ে, তো তিনিও ছাত্রলীগে ছিলেন। এবার কিন্তু ছাত্রলীগের বিরোধী এবং ছাত্রলীগের যে নিষিদ্ধ করা হয়েছে তাতেও তার সায় আছে, সার্জিস আলম। এবং ভারতে বিজেপির 1/4 দল ছুটি কিন্তু হচ্ছে দলত্যাগীরা, অর্থাৎ বিজেপি যে 3বার সরকার করলো, যত দিন গেছে দলত্যাগীরা তত বেশি করে জায়গা করে নিয়েছে। এবং বামপন্থীদের মতো সব দেশে অল্প স্বল্প দলত্যাগ আছে তাদেরও। বাংলাদেশের 2-1টা ছাড়া গেছে। আরেকটু বলিনি যে শফিকুর রহমান, যিনি জামায়াতে ইসলামের আমির, আমির মানে সর্বপ্রধান নেতা আর কি, সর্বাধিনায়ক, তিনি কিন্তু ছিলেন আগে ছাত্রলীগে, অর্থাৎ আওয়ামী লীগের ছিলেন, কিন্তু 1977 সাল থেকে কিন্তু জামায়াত ইসলামী দলে কিন্তু যোগদান করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ঠাকুরগাঁর লোক,
পশ্চিমবাংলার উত্তর দিনাজপুর সংলগ্ন পূর্বতন দিনাজপুর জেলার এখন বর্তমান ঠাকুরগাঁ জেলা হয়েছে। তিনি সেখানকার চেয়ারম্যান হয়েছিলেন। তিনি ছাত্র অবস্থায় কিন্তু ছাত্র ইউনিয়ন করতেন। ছাত্র ইউনিয়ন হচ্ছে একটি বামপন্থী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টির সদস্য ছিলেন। তিনি আজকে বিএনপির মহাপরিচালক এবং বিএনপিতে আছেন, খুব উচ্চ স্তরে আছেন। দলবদল লেগেই থাকে। তা দলবদল কেন হয়? দলবদল হয় আদর্শগত কারণে। যখন দেখি কেউ যে তার যে ধারণা দেশ ও সমাজকে পরিবর্তনের জন্য এবং জনগণের যে সমস্যা দূর হয়েছে এবং যে সমস্যাগুলি দূর হয়নি সেই সমস্যাগুলি নিরসনের জন্য দলের যে কর্মসূচি গ্রহণ করা উচিত বা দল সরকারে গেলে ঘোষিত কর্মসূচি ঠিকভাবে পালন করছে কিনা, সেটা যদি দলের আভ্যন্তরীণ সংগ্রামে তিনি হেরে যান, তাহলে তিনি কিন্তু তার আদর্শ বহন করে এমন একটি দল তিনি খুঁজে নিতে পারেন বা সামান্য কিছু আপোষ করতে পারেন, কিংবা তিনি নিজে একটি দল করতে পারেন। কিন্তু এই ধরনের আদর্শটা দেখা যায় কোনো দেশে যখন স্বাধীনতা সংগ্রাম হয়। স্বাধীনতা সংগ্রামের সময় যে নেতারা থাকে, যে আত্মত্যাগ করে, যে বলিদান দেয় স্বাধীনতা সংগ্রামীরা, কিন্তু পরবর্তীকালে দেশ স্বাধীন হবার পরে কিন্তু নেতৃত্বের মধ্যে সেই আদর্শ ফিকে হয়ে যায়। সেই আদর্শ আর ততখানি কিন্তু থাকে না। সেই আদর্শ থাকে না। এবং আরেকটি বিষয় হচ্ছে, অন্য একটি দিক হচ্ছে ক্যারিয়ারিজম। রাজনীতিতে স্বাধীনতা লাভের পরে যেসব নেতারা দেশ বেঁচে থাকেন, স্বাধীনতা আন্দোলন যারা করেছিলেন, তারা কিছুদিন দেশটাকে চালিয়ে একটা শক্তিশালী অবস্থায় রেখে যান। রেখে যাওয়ার পরে বিভিন্ন রাজনৈতিক দলগুলি থাকে এবং সেই যে দলগুলি থাকে সেই দলগুলির মধ্যে যদি আদর্শগত কোনো ফারাক না থাকে, শুধু নেতৃত্ব করার জন্য যদি দলগুলি তৈরি হয়, তাহলে সেই দলগুলির মধ্যে কিন্তু দলত্যাগ বেশি হয়। অর্থাৎ সোজা কথায়, গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু সমাজটা ধনবাদী। ভোটের অধিকারের সমান, কিন্তু অর্থনৈতিক দিক থেকে আমি সমান নই। একদিকে ধনীর হচ্ছে, গরিবরা গরিব হয়ে যাচ্ছে, কিংবা ধনীরা ধনী হওয়ার পরে তারা যে ভোগ করে, যারা কিনে খায়, তারা যে বাড়ি করে, তাদের যে চুইয়ে পড়ে, তা দিয়ে নিচের দিকে কিছুটা কিন্তু বেঁচে থাকে মানুষ। এটাকে বলে চুইয়ে পড়া অর্থনীতি। তা সমস্ত পুঁজিবাদী দেশগুলি চুইয়ে পড়া অর্থনীতি। যেসব দেশগুলি বোম্বে টেকিডি করে, অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের ভাষায় দেউনিয়াগিরি করে, গোটা পৃথিবী জোড়া লুট করে নিয়ে আসে তথাকথিত ব্যবসার নামে, অর্থাৎ চাপ দিয়ে ব্যবসার নামে এনে দেশের সম্পদ ভরায়, বা যেসব দেশগুলি বিগত দিনে সাম্রাজ্যবাদী ছিল, তাহলে সাম্রাজ্যবাদী যুগে যে ধন তারা বিদেশ থেকে লুট করে নিয়ে এসছে, তাদের একটা বিশাল পুঁজি আছে, তা দিয়ে নিজেদের দেশের লোককে ধনীরা খাওয়ার পরেও কিন্তু অনেকটা সুখে রাখতে পারেন। সেটাই হচ্ছে সুখে রাখতে পারেন। এবং সেসব দেশে কিন্তু ক্ষোভ খুব কম, এবং সেসব দেশে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য রাজনৈতিক দলগুলি থাকে। স্বভাবত কারণে সেই সব দেশগুলিতে কোনো কিন্তু মানে র্যাডিক্যাল দল থাকে না, থাকলেও খুব কম বা শক্তিহীন। কারণ জনগণের তো ক্ষোভ নেই, ধনবৈষম্য আছে, কিন্তু গরিবরাও কিছু খেতে পায়, কিছু লেখাপড়া করতে পারে, কিছুটা চলতে পারে। অতটা আর যদি চলে যায়, তাহলে কে একজন অনেক বেশি বড় লোক আছে সেটা দেখার আর দরকার পড়ে না। এই ধরনের ভারতের মতো সমাজ, বাংলাদেশের মতো সমাজ, পাকিস্তানের মতো সমাজ, শ্রীলঙ্কার মতো সমাজ, আমেরিকার মতো সমাজ বললাম, রাষ্ট্র আর কি, এবং ইংল্যান্ডের মতো রাষ্ট্র, এই ধরনের রাষ্ট্রগুলিতে যে দলগুলি পরস্পর লড়াই করে, সেগুলির মধ্যে কিন্তু আদর্শগত খুব একটা ফারাক থাকে না।
নেতৃত্বের সামান্য কিছু দৃষ্টিভঙ্গিগত ফারাক থাকে, কিন্তু অন্য কোনো ফারাক থাকে না। এবং দলবদল তারা করে স্বভাবত কারণেই এ দল থেকে ও দলে যাওয়ার কোনো অসুবিধা নেই। আর দেশকে নতুন করে গড়তে হচ্ছে না। দেশের যে সামান্য কিছু দেশের যে সমস্যাগুলি আছে, বড় হোক ছোট হোক, সেটার দিকে এই নেতাদের খুব বেশি নজর থাকে না। কোনো দলে যদি অনেক মোটা টাকার সুবিধা পান, সেখানে চলে যায়। কোনো বড় পদের সুবিধা পান, চলে যায়। মন্ত্রী হবার সুবিধা পান, তাহলে চলে যায়। এবং আমাদের পশ্চিম বাংলায় তো বছরে 3বার দল বদল করে, এরকম লোকও আছে সেখানে। তো কাজেই এই দলবদল হচ্ছে স্বার্থগত কারণে, অর্থাৎ ব্যক্তি স্বার্থে এই দলবদল তারা করে। ব্যক্তি স্বার্থে দলবদল না করলেও যারা ভালো খেয়ে পড়ে বেঁচে থাকে এবং ধনী থাকার কারণে নিজ এলাকাতে সম্মান পেয়ে এসছেন এবং তাদের রাজনীতিতে ঢুকে আরেকটিও সম্মানীয় হওয়ার, গণ্যমান্য হওয়ার একটা প্রবণতা থাকে, সেই প্রবণতা থেকে দেশের লোক জানবে, চিনবে এবং বাড়িতে অভাব নেই, দেশময় ঘুরে বেরিয়ে দেশ সেবার নামে ঘুরে বেড়াবে। এই একটা আর কি, হয়তো তার দেশ সম্বন্ধে ভালো অভিজ্ঞতাও নেই, কিন্তু গদমাফিক কথাবার্তাগুলি শিখে গেছেন তিনি। অবশ্য সকলেই এমন নয়, অনেকেরই ভালো অভিজ্ঞতা আছে, অনেকেই অধ্যাপক আছেন, কিন্তু যতই শিক্ষা দীক্ষা থাক না কেন, আদর্শ এখানে কোনো কাজ করে না। এই দলগুলির মধ্যে বেশিরভাগ, সবাই নয়, যেমন ইস্ট বেঙ্গল মোহনবাগানে আগাগোড়া কিছু সদস্য থেকে যায়, আবার নির্বাচনের সময় হলে এই লোকগুলি যেমন দলবদল করে, তেমনি ফুটবল খেলার মরশুমে দল গঠনের সময় কিন্তু খেলোয়াড়রা যেভাবে দল বদল করে, এরাও সেইভাবে দল বদল করে। যেখানে দাম বেশি পায়, যেখানে সুযোগ বেশি পায়, যেখানে সম্মান বেশি পায়, সেইখানে তারা চলে যায়। কিন্তু আমাদের একটি বিষয় হচ্ছে, আমরা যে অবস্থার মধ্যে বড় হই, সেটা খারাপ লাগছে কিনা, এর বিকল্প আছে কিনা, এটা আমরা কখনো খোঁজ করি না। এবং ছোটবেলা থেকে যে বেনিয়মটি দেখতে দেখতে সেটি আমাদের চোখে নিয়ম হয়ে যায়। এটা তো হবেই। একটি দোকানদার ছেলে শিক্ষিত, চাকরি না পেয়ে দোকান দিয়েছে, দোকানটা ভালোই চলছে। সেখানে কথোপকথনে সেখানে কয়েকজন মিলে গল্প হচ্ছিল যে আমরা পূর্বে যে নির্বাচন দেখেছি, সেই নির্বাচনে টাকাই খরচা হতো না এবং ইউনিয়ন বোর্ড বা গ্রাম পঞ্চায়েত স্তরে বিনা পয়সা নির্বাচন হতো। কিন্তু সেই ছেলেটি বলল, আমরা যারা 70-এর কাছাকাছি এসছি তাদেরকে বলল, পয়সা ছাড়া ভোট হয় নাকি? অর্থাৎ সে তার জন্ম থেকে কখনোই দেখেনি পয়সা ছাড়া ভোট হয়, পয়সা দিয়েই ভোট হয়, সেটাই সে দেখে এসছে। কাজেই এই অবস্থার মধ্যে থাকলে এরা দেশের কোনো উপকার করবে না, নিজেদের স্বার্থের জন্য এরা দল করে, এদের কোনো আদর্শ নেই। এবং দেখা যাচ্ছে এইসব দেশে অনেকেই কিন্তু ক্রিমিনাল কেসে যুক্ত আছেন। এখানে আজকে দিতে পারলাম না, ভারতে এবং বিভিন্ন রাজ্যে কত শতাংশ আইনসভার প্রতিনিধিরা, রাজ্যে এবং কেন্দ্রীয় প্রতিনিধিরা কতজন হচ্ছে যে বিভিন্ন ফৌজদারি মামলার সঙ্গে যুক্ত আছেন এবং তারা এলাকায় মানে খুব বিপজ্জনক লোক হিসাবে মানুষের মধ্যে তাদের সম্পর্কে ভীতি আছে। তো কাজেই এর থেকে নিরসন পাওয়ার জন্য আমাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে শুধু দল দেখে নয়, নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ভূমিকা পালন করতে হবে। এবং যারা সরাসরি দল করেন, যাদের বিবেক আছে, তাদের কিন্তু দলের মধ্যে কিন্তু এইসব লোকদের রাজনীতিতে আসা গ্রহণ করা এবং তাদের নির্বাচনে দাঁড় করানোর জন্য কিন্তু দলের মধ্যে আভ্যন্তরীণ সংগ্রাম চালানো কিন্তু প্রয়োজন আছে। কিন্তু আভ্যন্তরীণ সংগ্রাম সে চালাবে না সেও যদি সেরকমই হয়, অর্থাৎ দল যেভাবে বাড়ুক, ক্ষমতায় আসুক, ক্ষমতায় আসলে তিনি মন্ত্রী হওয়ার সুযোগ পাবেন, তিনি বোর্ড কর্পোরেশনের চেয়ারম্যান হওয়ার সুযোগ পাবেন, তিনি
নিজের পক্ষে এমপি হলেও প্রচুর বেতন পাবেন, নিজের পক্ষে প্রাদেশিক আইনসভার সদস্য হলেও প্রচুর সুযোগ সুবিধা মিলে প্রায় 2 লাখ টাকা পাবেন। সৎ হলেও তার রোজগারটি কম নেই। কাজেই সেই রোজগারের কাছাকাছি যাওয়ার জন্য, সরকারি কোষাগারের কাছে যাবার জন্য কিন্তু এই দলবদল। কাজে এই দলবদল, আবার বলছি, দলবদল দুটি ভাবে রাখতে হবে। দলের মধ্যে বিশুদ্ধিকরণের জন্য আভ্যন্তরীণ সংগ্রাম এবং জনগণকে নির্বাচিত করার ক্ষেত্রে সুবিবেচনা করতে হবে। এই সুবিবেচনার মধ্যেই এই যে স্বার্থ সংশ্লিষ্ট দলবদল, এই দলবদল আমরা রোধ করতে পারবো। কাজে আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের এই আলোচনা যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের নমস্কার, আপনারা ভালো থাকবেন।